ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। আজকের মার্কেটের লেটেস্ট ফোকাস এবং লেটেস্ট নিউজের খবরের যে ডেলি আপডেট আপনাদের রোজের দিই, সেই খবরের আপডেট নিয়ে চলে এলাম। আজকে কিন্তু মার্কেটে শুধুই খারাপ খবর আছে। মন খারাপ লাগলে ভিডিওটি দেখবেন না প্লিজ, কারণ আজকে মার্কেটের যা যেরকমভাবে পড়েছে, ভবিষ্যতে হয়তো আগামী দিনে এর থেকেও খারাপভাবে মার্কেট আরও পড়তে পারে। তো চলুন দেখে নিই আমাদের আজকের কী কী খবর এসছে। আমাদের ফোকাস তো এখন ইউএসএ আর ইরানের ওয়ারের দিকেই থাকবে, কারণ এই ওয়ারটাই মার্কেটে এখন নীতি নির্ধারণ করছে এবং ক্রুড অয়েলের দাম কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী মার্কেটের নীতি নির্ধারণ হচ্ছে। এছাড়াও এসে গেছে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা এবং ইন্ডিয়ার একটা ফলস ক্লেম কীভাবে এক্সপোজ হয়ে গেছে সেটাও আজকে খবরে বলবো। তো চলুন টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সকলেই জানি ইউএসএ আর ইরানের যুদ্ধ চলছে। এই যুদ্ধের আঁচ আমাদের ঘরের হেঁসেলে পর্যন্ত এসে পৌঁছেছে। আমাদের রান্নার গ্যাসের যে দাম, সেই দাম বেড়ে গেছে। এরপরেও আরও এর ইম্প্যাক্ট আসতে চলেছে। হয়তো আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, যেটা সরাসরি আমাদের মূল্যবৃদ্ধিতে ইম্প্যাক্ট ফেলবে। তবুও একটা এর মধ্যে আসার কথা হচ্ছে যে ইরান যুদ্ধ থামানোর জন্য 3টে শর্ত দিয়েছে। তো চলুন দেখে নিই সেই শর্তগুলো মানার মতো আছে কি না, বা কীরকম কী শর্ত। ইরানের 3টে কন্ডিশন দিয়েছে এন্ড ওয়ার করার জন্য, যে ওয়ার শেষ করে দেবে। তাহলে ইউএসএ ইসরায়েলের সঙ্গে ওয়ার শেষ করে দেবে। প্রথম শর্ত কী দিয়েছে না, রেকগনিশন অফ লেজিটিমেট রাইটস, যে ইরানের যা যা রাইট ছিল সেই রাইটগুলোকে রেকগনিশন দিতে হবে। মানে ইরান যেটা বলেছিল পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রাম, যেটা নিয়ে আর কি এই যুদ্ধটা শুরু হয়েছে, যে ইরানকে পিসফুলিভাবে নিউক্লিয়ার ওয়েপেন বানাতে দিতে হবে। ইরান সেটা শুধুমাত্র নিজের ডিফেন্সের জন্য ইউজ করবে, এখনও পর্যন্ত যা বলছে আর কি। তো সেটা ইরানকে বানাতে দিতে হবে। এটা হচ্ছে প্রথম ডিম্যান্ড। এর পরের ডিম্যান্ড দেখুন, পরের ডিম্যান্ড হচ্ছে ইরানের এই যুদ্ধে যা যা ক্ষতি হয়েছে সেটার কী করতে হবে না, সেটার যে আমরা একটা বলি না কম্পেনসেশন, তো সেই কম্পেনসেশনটা ইরানকে দিতে হবে। ইরানের যা যা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের জন্য ইরানকে কম্পেনসেশন দিতে হবে। এছাড়াও 3 নম্বর রিজন কী দিয়েছে না, 3 নম্বর দিয়েছে যে ইরানের ওপরে ভবিষ্যতে কোনো রকম কোনো ইউএস বা ইসরায়েল কোনো রকম কোনো মিলিটারি অ্যাটাক লঞ্চ করবে না, এটা গ্যারেন্টি দিতে হবে। এই 3টে শর্ত যদি ইরানে মেনে নেওয়া হয় তাহলে যুদ্ধ ইরান থামিয়ে দেবে। তো বুঝতেই পারছেন এগুলো প্রায় এক প্রকার ইম্পসিবলই ব্যাপার এখনও পর্যন্ত, যতদূর যা মনে হচ্ছে যে এই শর্ত কেউই মানবে না। এবার দেখে নিই যে ইরান কি বলেছে। ইরান বলেছে যে 1 লিটার অয়েলও স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করতে দেবে না। ওদের ইরানের টার্গেট কিনা $200 পর্যন্ত, যতক্ষণ না পার ব্যারেলের দাম যাচ্ছে, পেট্রোলের যে ব্যারেল হয়, পেট্রোল ডিজেল এইসব ক্রুড অয়েলের যে ব্যারেল হয়, সেই ব্যারেলের দাম যতক্ষণ পর্যন্ত না $200 যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরান কী করবে, 1 লিটার তেলও হরমুজ দিয়ে পাস করতে দেবে না। এরপরে আমরা দেখে নিই একটা খবর বা একটা রিপোর্ট থেকে জানতে পারা যাচ্ছিল যে ইন্ডিয়ান সোর্স থেকে অনেক রকম ক্লেম আসছিল যে March 12 আজকে ইন্ডিয়ার সাথে নাকি ইরানের কথা হয়ে গেছে, যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া যে অয়েল ট্যাঙ্কারগুলো আছে যেগুলো ইন্ডিয়াতে আসছে, সেগুলো ইরান পাস করার অনুমতি দিয়েছে। ইরানের সঙ্গে নাকি ডিপ্লোম্যাটিক টক হয়ে গেছে এই ব্যাপারে। এটা আমরা সূত্র মারফত জানতে পারছিলাম, এটা নিয়ে খবরেও অনেক খবর আমরা দেখতে পেয়েছি। এখানে রিপোর্টে আর একটা রিপোর্টে এসেছিলো যে পুষ্পক এবং পরিমল এই নামের নাকি 2টো জাহাজও সেফলি ওই হরমুজ প্রণালী যে আছে, হরমুজ প্রণালী দিয়ে ইন্ডিয়াতে চলে আসছে। এটা আমরা খবরের সূত্র মারফত জানতে পেরেছিলাম। তারপর দেখুন তেহরান কি বলেছে। তেহরানের তরফ থেকে, মানে ইরানের তরফ থেকে পুরোপুরি ডিনাই করা হয়েছে জিনিসটাকে, যে এরকম কোনো কথা ওরা বলেনি এবং কোনো ইন্ডিয়ান জাহাজের জন্য কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা কিচ্ছু নেই। তো এই খবরটা পুরোপুরি ফেকভাবে প্রমাণিত হয়েছে এবং এটার জন্য মার্কেটে একটা দেখবেন মিড মার্কেট বা মার্কেটে মাঝামাঝি সময়ে অল্প একটু র্যালি দেখা গিয়েছিল, তারপরেও আবার সেটা ডাউনে চলে গেছে। এছাড়াও আরও কি দেখা যাচ্ছে না, ইরান আজকে নতুন করে আরও 3টে কার্গো শিপের ওপর অ্যাটাক করে দিয়েছে, যেটার জন্য আমরা দেখলাম ক্রুড অয়েলের প্রাইস কালকে দেখেছিলাম প্রায় $90 আশপাশে চলছে, আজকে $100 ওপরে পৌঁছে গেছে। এটা মনে হচ্ছে $100 আশপাশেই একটা বেস তৈরি করবে এবং এখান থেকেই আরও উপরের দিকে যাওয়ারই চান্স থাকবে। আর একটা খবর কি পাওয়া যাচ্ছে না, ইরান ওয়ার্নিং দিয়েছে যেটা $200 কাছাকাছি পৌঁছে যেতে পারে। এটা আমি আমার আগের ভিডিও প্রায় 9 তারিখের সোমবারের যে ভিডিওটা আছে, দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আগেই বলে দিয়েছিলাম যে অয়েল প্রাইস বোধহয় $200 পৌঁছে যাচ্ছে। এটা আগেই প্রেডিকশান দিয়ে দিয়েছিলাম। দেখুন এখন আজকে 12 তারিখ, আজকে বৃহস্পতিবার, আজকে এসে ইরান সেই খবরটাই বলছে যে প্রায় 1 ব্যারেলের দাম $200 কাছাকাছি পৌঁছতে পারে।
আর একটা যে স্ট্র্যাটেজিক রিলিজ যে একটা অয়েলের হয়েছে বলা হচ্ছিল এই অয়েলের দাম কমবে, সেটা কি হচ্ছে একটা বড় ক্ষতের ওপর একটা ছোট ব্যান্ডেডের মতো অবস্থা। তো সেটাতে কোনো রকম কোনো ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়নি মার্কেটে সেরকমভাবে। এছাড়াও আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা এলপিজির ক্রাইসিস হচ্ছে। আমাদের ভারত সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এলপিজিতে কোনো ক্রাইসিস হবে না, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় যেসব রেস্টুরেন্ট আছে, এছাড়াও নানান জায়গাতে কী হচ্ছে না, এলপিজির জন্য সাধারণ মানুষকেও লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। বড় বড় রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট বলছে তাদের অপারেশন কিছুদিনের জন্য বন্ধ রাখবে, কারণ কি না এলপিজি পাওয়া যাচ্ছে না বলে। এটা কিন্তু একটা মার্কেটের দিকেও একটা বড় খতরনাক সিচুয়েশান আসছে, যার জন্য যেসব কোম্পানি ইন্ডাকশান তৈরি করে, দেখবেন ইলেকট্রিক ইন্ডাকশান যেসব কোম্পানি তৈরি করে, যেমন হেভেলস, এছাড়াও আরও অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে, তো সেই সব কোম্পানিগুলোর ওই জন্য স্টক প্রাইস বাড়ছে, কারণ কি ইন্ডাকশান এই সব মানুষ বৈদ্যুতিন ব্যবস্থাটায় চলে যেতে চাইছে, বিকল্প ব্যবস্থাটায়। এছাড়াও আজকের একটা ইম্পর্টেন্ট ডাটা, এটা ইন্ডিয়ান ইনফ্লেশন ডাটা এসছে, আগের ছিল 2.73%, ফোরকাস্ট ছিল 3.10%, এসছে তার থেকেও বেশি 3.21%। এটা খুবই একটা নেগেটিভ খবর যে আমাদের মূল্য বৃদ্ধি বেড়ে যাচ্ছে, যার ফলে কি হবে না, আমাদের যে ইন্টারেস্ট রেট কাট করার যে চান্স থাকে একটা, সেই রেট কাটটা হবে না আর, যার ফলে মার্কেটে একটা ভালো রকমের ডাউনফল দেখা যেতে পারে। এছাড়াও আর একটা বড় খবর কি না, এটাও নেগেটিভ নিউজ একটা, যে ইউএসএতে সুপ্রিম কোর্ট ট্রাম্প ট্যারিফের ওপরে রীতিমতো খারিজ করে দিয়েছিল, একদম হাতুড়ি মেরে খারিজ করে দিয়েছিল, কিন্তু তবুও ট্রাম্প আবার একটা নতুন পলিসি নিয়ে চলে এসছে, সেকশন 301, যার ফলে কী হবে না, যার মধ্যে 16টা দেশ আছে, যার ফলে ইন্ডিয়াও আছে তার মধ্যে, এদের উপর একটা নতুন করে আবার ট্যারিফ লাগবে। কী হিসাবে ট্যারিফ এটা না, যদি কেউ কোনোভাবে ট্রেড পলিসি ভায়োলেট করে, মানে আমেরিকাতে আমাদের ভারতীয় জিনিস কম দামে বিক্রি হচ্ছে, কিন্তু আমেরিকার জিনিস যখন ভারতে আসছে তখন আমরা বেশি টাকা ট্যাক্স লাগিয়ে দিচ্ছি, সেটা হতে পারে। অথবা হয়তো আমরা কোনো জিনিস ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে এরকম কোনো দেশ থেকে নিয়ে গিয়ে আমেরিকাতে ডাম্প করে দিচ্ছে, সেটাতেও হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের উপরেও এই ট্যারিফটা আছে। 16টা দেশের নাম আমি বলবো, তার আগে দেখে নিই কবে থেকে শুরু হচ্ছে। এটা একটা ট্রাম্প নিজস্ব অফিসিয়াল দিয়ে ইনভেস্টিগেশন করবে, 17ই মার্চ থেকে শুরু হচ্ছে, 15ই এপ্রিল পর্যন্ত চলবে এই ইনভেস্টিগেশনটা, মানে মোটামুটি 1 মাস ধরুন বাকি আছে, 29 দিন। তারপরে কী হবে না, তারপরেই ট্যারিফটা লাগাবে। এটা 16টা দেশের ওপর লেগেছে। দেশগুলোর নামটা আপনাদের একটু বলে দিই: চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়নের যত দেশ আছে সব দেশ, এটাকে একটা দেশই ধরেছে, মেক্সিকো, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে। এই 16টা দেশের ওপরে এই ট্যারিফটা আসতে চলেছে। এছাড়াও এখন একটা ফানি জিনিস যেটা মার্কেটে ঘুরছে, যে নতুন এখন স্লোগান এসছে, যে ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস মার্কেট আর সাবজেক্ট টু ট্রাম্প রিস্ক। এটা কিন্তু পুরোপুরি মজা হিসেবে নেবেন, যেটা ট্রাম্পের রিস্কের ওপর নির্ভর করছে। প্লিজ রিড অল হিজ টুইটস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। সে হঠাৎ করে কি টুইট করে দেয়, কারণ এর মাথা খারাপ আছে আমরা জানি, যে হঠাৎ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, হঠাৎ বলছে যে এটা করবো না, ইউটার্ন নিয়ে নিচ্ছে। ইউটার্নে যদি কেউ নোবেল প্রাইজ পায় তো ট্রাম্পই পেতে পারে। তো এটা এখন মিমে হিসেবে ঘুরছে। এবারে আমরা একটু ফানি জিনিস ছেড়ে আবার সিরিয়াস জিনিসে চলে আসি, যে ডিআইআই আজকে 7,449 কোটি টাকার বাইং করেছে, এফআইআই আজকে 7,049 কোটি টাকা সেলিং করেছে, মানে প্রায় এফআইআই যতটা সেলিং করেছে প্রায় সেমই ডিআইআই অ্যাবজর্ব করেছে, নাহলে মার্কেট হয়তো আরও নিচে পড়তো। মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারই আছে, এখান থেকে হয়তো আরও নিচের দিকেই যেতে পারে। এবার আমরা একটু চার্টটা দেখে নেব। আজকের সেক্টরগুলোর মধ্যে দেখতে গেলে কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস এবং এনার্জি, এই 3টে সেক্টর অল্প পজিটিভে ছিল, বাকি সব সেক্টরই প্রায় নেগেটিভে ক্লোজিং দিয়েছে। যত সেক্টর দেখুন সব সেক্টরই নেগেটিভে ক্লোজিং দিয়েছে। আজকে গোল্ডেও প্রায় 1%-এর কাছাকাছি ফল দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সিতে যদি দেখি, বিটকয়েন $70,000 ওপরে ট্রেড করছে এবং ইথেরিয়াম $2,000 ওপরে ট্রেড করছে। এছাড়াও কোরিয়ান মার্কেট প্রায় 0.48% ডাউন আছে, চাইনিজ মার্কেট 0.7% ডাউন, জাপানের মার্কেট এখন চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন 619 পয়েন্ট ডাউনে চলছে। ন্যাসড্যাক 1.37% ভালো রকমের ডাউন আছে, 341 পয়েন্ট ডাউনে চলছে। ডাউ জোন্সেও একই অবস্থা, প্রায় 1% ডাউন, 450 পয়েন্টের ওপরে ডাউন চলছে। ক্রুড অয়েলে দেখুন আবার একটু বেড়েছে, ক্রুড অয়েলের দাম প্রায় $99 কাছাকাছি আছে এখনও পর্যন্ত, 99-100 এরকম ডলারের আশপাশে ঘোরাফেরা করছে, যেটা মার্কেটের ক্ষেত্রে খুবই নেগেটিভ দিক একটা।
ইন্ডিয়ান ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্সে আজকে 2.16% পজিটিভিটি দেখতে পাওয়া গেছে। এটা আগের দিনে তো যথেষ্টই বেড়েছিল, ভোলাটিলিটি আরও বেশি বেড়েছে, যার ফলে মার্কেটে একটা দোলাচল মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যত রকমের ক্যাপিটাল ওয়াইজ মার্কেট, যে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, সবই প্রায় নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিতে সব থেকে বেশি ফল হচ্ছে, যেটার আমরা ইম্প্যাক্টটা নিফটির ওপর দেখতে পাচ্ছি। প্রায় 1%-এর মতো নিফটি আজকে ফল করেছে। এবং গিফট নিফটিতেও দেখতে গেলে 365 পয়েন্ট ডাউনে চলছে, মানে কালকেও মার্কেট ডাউনে খোলারই চান্স বেশি আছে। দেখি আজকের নিফটি অ্যানালিসিসটা একটু আমরা দেখে নিই। নিফটিতে দেখুন আজকে 23,600-র কাছে একবার সাপোর্ট নিয়ে 23,639-এর কাছে ক্লোজিং দিয়েছে। 23,600-রও নিচে চলে গেছিলো, 23,500 550 পয়েন্ট পর্যন্ত গিয়ে আবার সাপোর্ট নিয়ে ওই জায়গা থেকে 23,639 পয়েন্টে আছে। এটা প্রায় ওপরের লেভেল থেকে দেখতে গেলে প্রায় 10.39% ফল করেই গেছে। এটার ইমিডিয়েট সাপোর্ট বলতে গেলে 23,500 বা 23,500 লেভেলের একটা সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা। তাছাড়াও এটা যদি ব্রেক করে যায় তাহলে 23,000 লেভেলে সাপোর্ট, আর তারপরে একদম আমাদের যে লং টার্ম টার্গেট, আমরা আগেই ভিডিওতে বলেছি যে 22,000 লেভেলে একটা সাপোর্ট হয়তো নিয়ে নিফটি আবার বাউন্স ব্যাক করার চান্স আছে বলছি বারবারই, যে ওর থেকেও নিচে যেতে পারে। আবার যদি ওয়ার এখন স্টপ হয়ে যায় তাহলে আবার হয়তো 25,000 লেভেলের উপরেও নিফটি উঠে যেতে পারে। তো এখন মার্কেটকে খুবই ক্লোজলি এবং খুবই কেয়ারফুলি ওয়াচ করতে হবে, এবং আমাদের ক্রুড অয়েলের দামটার দিকে অবশ্যই নজর রাখতে হবে, যে মার্কেটে ইম্প্যাক্ট কী আসতে চলেছে সেটা আমরা ক্রুড থেকেই জানতে পারবো। এছাড়াও ইরান, ইউএসএ, ইসরায়েলের ওয়ারের মধ্যে কী ঘটনা প্রবাহ চলছে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।